উতঙ্কর গল্প বা অবশ্যই যেখানে নারী পুরুষের সম্পর্ক, যেখানে যৌনতা, যেখানে সহবাস, ঋতুমতি কথাগুলো ব্যবহার করা হয়, সেখানে বলাই বাহুল্য এর একটা আলাদা মাত্রা আছে। কিন্তু নীতি শিক্ষার প্ল্যাটফর্মে মঞ্চে দাঁড়িয়ে যদি এই গল্পটা বলা হয়, এবং তার আগে যে সমস্তগুলো আমরা আলোচনা করছি এবং এরপরে যেটা বলতে যাচ্ছি, তখন এখানে কিন্তু নীতি শিক্ষাটাই বড়। গুরু অবর্তমানে মানে অনুপস্থিতিতে গুরুর জায়গায় যে দায়িত্বে ছিলেন আশ্রমে, উনি গুরুর মতে ব্যবহার করতে পারতেন, কিন্তু সেটা না করে উনি যে নৈতিকতার কথা বলেছেন, সেখানে আমার সৃষ্টির তাগিদ সেটাও ব্যর্থ যেন না হয় প্রকৃতির নিয়মে, সেটাও যেমন ছিল। এই করে একটা সমাজে ব্যালেন্স টানতে হয়, ব্যালেন্স, সম্মতা আনাটা, এটি হচ্ছে সমাজের শিক্ষা। তারপরে তো গুরুদেব ওকে আশীর্বাদও করেছেন, কিন্তু গুরু পত্নী নারী হিসেবে আমি কিন্তু কোনো কটাক্ষ করছি না, অধ্যত্ত দেখাচ্ছি না, কোনো বাজে ইঙ্গিতও করছি না, নারী হিসেবে কিন্তু গুরু পত্নী ওটা অ্যাপ্রিসিয়েট করেননি, অফেন্ডেড হয়েছিলেন নারী হিসেবে। কারণ আবারও বলছি, নারীর তো একটা আলাদা ভূমিকা আছে, আমরা সবাই জানি, নতুন করে বলার অপেক্ষা রাখেন, যে প্রকৃতির নিয়মে যে সৃষ্টিকে বজায় রাখতে হয়, সেটা দায়িত্বটা মূলত 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 নারীদেরই। তো উনি সেই কারণে ওর উপরে কিন্তু অসন্তুষ্ট হয়েছিলেন, উতঙ্ক যখন প্রত্যাখ্যান করেছে বা অস্বীকার করেছে এই কাজটা করতে। যার জন্যে এবার উতঙ্কর শিক্ষা যখন সমাপ্ত হলো, তবে গুরু কুল তাকে ত্যাগ করতে হবে, গুরুর আশ্রম ছেড়ে চলে যেতে হবে। তখন উনি গুরু বেদকে জিজ্ঞেস করেছেন কি গুরু দক্ষিণা দেব। গল্পের তাগিদে এবার একটু অন্যরকম ব্যাপার এলো। আমার নিজের মনে হয়, এটা আমার একেবারে ব্যক্তিগত মত, যে মহাভারতটা তো ব্যাসদেবের একার রচনা নয়, আমরা আগেই জানি। অনলি 9% মতো উনি লিখেছেন, কিন্তু অনেক লোক 500-600 বছর ধরে হয়তো লিখে গেছে, সমাজও পাল্টেছে। এবার প্রথম দিকের এই গল্পটার মধ্যে মনে হয় পুরো ব্যাসদেবের হাতের গল্প, এটা আমার মনে হয়েছে, অন্যভাবে নেবেন না। কিন্তু পরের দিকে যে গল্পটা লেখা হয়েছে, সংযোজন করা হয়েছে, সেটাও মহাভারতকাররাই লিখেছেন। কে লিখেছেন, কখন লিখেছেন, সে ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু পরে সংযোজন হয়েছে বলে আমার নিজের ধারণা, বিশ্বাস। সেইখানে গুরু দক্ষিণার সময় বেদ কিন্তু বলেছেন যে তোমার আমি বলছি, দাঁড়াও, আমি তোমার মানে ওনাকে গুরু পত্নীকে জিজ্ঞেস করে তারপরে তোমাকে জানাবো। নর্মালি গুরু দক্ষিণার সঙ্গে স্ত্রীকে তো আনার কথা নয়, শুনিও না জেনারেলি, কিন্তু এক্ষেত্রে আনা হয়েছে, মেনে নিয়ে লিখছি। তো উনি বলাতে গুরু পত্নী যিনি, তিনি বলেছেন হ্যাঁ, ওকে বলতে হবে যে ওকে গুরু দক্ষিণা হিসাবে কোন একটা রানী, তার নাম হচ্ছে ওই জায়গার অদ্ভুত নাম, মদয়ন্তী, বোধ হয় দময়ন্তী নয়, মদয়ন্তী, মদয়ন্তী রানীর নাম হচ্ছে মদয়ন্তী, আর রাজার নাম ছিল বোধ হয় সৌদাস, এরকম দেখে বলে দিচ্ছি। তো মদয়ন্তীর কানে দুটো অমূল্য দুল আছে। রানী যখন, তার তো ডেফিনেটলি আর 5 জনের থেকে বলেছে ওনার মানে বেদের স্ত্রী যিনি গুরু পত্নী, ওনার একটা উপবাস এবং একটা কোনো ব্রত আছে, তখন দেখলো আচ্ছা 14 চতুর্থ দিনে, ব্রতের চতুর্থ দিনে উনি উপবাস ভঙ্গ করবেন ওই কানের দুল পরে। এইটাই আমার কাছে মানে বেদব্যাস তুল্য গল্প মনে হয়। এটা আমার মানে ব্যক্তিগত মত, কিছু অন্যভাবে নেবেন না। ও তো যখন গুরুপত্নী বললেন ওই কানের দুল আমি চাই, ওকে ওই কানের দুল এনে দিতে হবে, সেটাই তুমি গুরু দক্ষিণা হিসেবে ওর কাছ থেকে চেয়ে নাও। তখন গুরু দক্ষিণা যা বলবে তাই দিতে হবে তোমাকে। তো হি ওয়েন্ট আউট টু ব্রিং অল দোজ থিংস, আনতে বেরিয়ে গেলেন, এবং যেখানে পৌঁছলেন রাজা সুদাস, সৌদাস, সৌদাস তার কাছে গিয়ে ওটা সংগ্রহ করলেন। ঠিক আছে, রাজা বলাতে, রানী বলাতে তারা রাজি হয়েছে, এবং বেদেরও একটা পরিচয় আছে, আয়ত ধর্মের পরিচয়। মহাভারতে আলোচনা হচ্ছে, তো মহাভারতে আয়ত ধর্ম মানে বুঝতে পারছিস তো, আয়ত ধর্ম, তারপরে তার 3 শিষ্য আরুমি, উপমন্যু, বেদ, এবং বেদের শিষ্য উনি উতঙ্ক, উনি এসেছে সেই রাজা রানীর কাছে, মদয়ন্তীর কাছে। এরা তো অটোমেটিক মাথা নত করে আছে, দিয়েছে কানের দুল। এবং সেই কানের দুল আনার পথে, ফেরার পথে এবং যাওয়ার পথেও অনেক গল্প আছে,
মানে পুরো গল্প বলতে গেলে আবার একটা পুরো পর্ব লাগবে আর কি, আমি অতটা যাচ্ছি না, কিন্তু ওই পেয়েছেন। কিন্তু এখানে আরেকটা লোকশিক্ষা, মানে আমার মনে হচ্ছে লোকশিক্ষার নীতি শিক্ষা আছে, সেটা আমি একটু শেয়ার করতে চাই এখানে। মানে এই গল্পটা কিন্তু সামগ্রিক ভাবে দেখতে হবে, বিক্ষিপ্ত ভাবে দেখলে একেবারেই অর্ডিনারি অর্থহীন গল্প মনে হতে পারে, কিন্তু সামগ্রিক যদি দেখে তাহলে নাকি অনেক কিছু শেখার আছে। যেমন যখন নাকি ওই কানের দুল দিয়ে দিয়েছেন রানী মদয়ন্তী, দিয়ে কিন্তু গুলো সতর্কতা বাণী বলে দিয়েছেন, এইটা কিন্তু খুব ভাবে রক্ষা করতে হবে, সেই করতে হবে, এটা ছিনতাই হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, যেখানে সেখানে রাখবে না, এরকম অতগুলো পরামর্শ উনি দিয়ে দিয়েছিলেন। কারণ অনেকের এই আকর্ষণ ছিল কানের দুলের প্রতি, নিশ্চয়ই তা না হলে একজন গুরুর পত্নী কেন ওটা চাইবে। সেটা নিয়ে যখন ও ফিরছেন আর কি উত্তম্ক, সেই সময় যে ঘটনাটা ঘটেছে সেইখানটা একটু বলি আর কি। প্রথম যেটা শিক্ষা ছিল, যখন সবকিছু পেয়ে গেলেন, রাজা খুশি, রানীও খুশি, উত্তম্ক খুশি, তো খেতে দেওয়া হয়েছিল রাজপ্রাসাদে উত্তম্ককে, ঠিক আছে, এবং ভাতের সঙ্গে একটা চুল পড়েছিল খাওয়ার মধ্যে। আপনার আমার কাছে ব্যাপারটা কিন্তু খুব মামুলি মনে হতে, ভাতের চুল তো আজও পড়ে, একই না, খাওয়ার মধ্যে চুল কিন্তু এখনো পড়ে। এগুলো কিন্তু মহাভারতের ছোট ছোট ঘটনা, কিন্তু অত্যন্ত মূল্যবান শিক্ষা। সেই কুকুরের সরমার ব্যাপারটাও যেমন ছিল, এখানে খাবার চুল পড়েছিল খাওয়ার মধ্যে, এবং তাতে কি প্রতিক্রিয়া হলো, তার থেকে কি নীতি শিক্ষা হচ্ছে সেটাই বলছে মহাভারতেরই গল্প আর সেটাই বলছি। সেদিন থেকে আজ পর্যন্ত চলছে খাওয়াতে চুল পড়া, এবং তার জন্য ভালো ভালো রেস্টুরেন্টে গেলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গ্লাভস পরে, মাথায় ক্যাপ পরে খাবার সার্ভ করা হয়, রান্না করা হয়, মানে এগুলো হচ্ছে গিয়ে কোয়ালিটি অফ লাইফ। তো সেই ব্যাপারে যেটা হয়েছিল তার শেষটুকু বলছি আমি। আজকে এই জায়গাটায় শুধু ছোট ছোট দুটো কথা বলবো, করে আজকে পর্বটা এখানে সমাপ্ত করবো। কেমন লাগলো জানি না, ভালো লাগলে সকলের গুণ, খারাপ লাগলে আমার দোষ, বলে দিচ্ছি। আচ্ছা, যেটা বলতে চাইছি যে যখন ভাতের মধ্যে চুল পড়ে গিয়েছিল, সেটা উত্তম্ক খুব খারাপ ভাবে নিয়েছিলেন। শিষ্য উত্তম্ক, ভাতের মধ্যে চুল পড়াটা কি বিরক্তিকর আমরাও জানি। তখন উত্তম্ক রাজাকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিলেন? তুমি তোমার দৃষ্টি শক্তি হারাবে। রানীকে বলতে চেয়েছেন কিনা জানি না, কিন্তু রাজাকে অভিশাপটা দিয়েছিলেন উত্তম্ক। তার কারণ রাজা আমন্ত্রণে বা নিমন্ত্রণে খেতে বসেছিলেন উত্তম্ক রাজবাড়িতে, রাজাও রেগে গেলেন সঙ্গে। তখনকার দিনে অনেক রাজাই ছিল ঋষিতুল্য, রাজর্ষি, ঋষিতুল্য, তাদের কথা অনেক সময় কিন্তু সত্য হতো না, তারা কিন্তু অনেকাংশে না হলে কোনো কোনো অংশে মুনি ঋষির থেকে কম পাওয়ারফুল ছিলেন না, যদি রাজা ভালো রাজা হতেন। তো রাজা বললেন যে তুমিও কোনোদিনও সন্তানের জনক হতে পারবে না। এখন এই ঘটনার সঙ্গে, মানে ভাতের মধ্যে চুল পড়ে যাওয়ার সঙ্গে গুরুপত্নীকে রিফিউজ করার সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা সেটা আমি জানি না, গল্পে আছে এটা। রাজাকে যেমন চুল, মানে ভাতের মধ্যে চুল পড়েছিল বলে উত্তম্ক অভিশাপ দিলে তুমি অন্ধ হয়ে যাবে, তেমনি রাজাও অভিশাপ দিয়েছে তুমি কোনোদিন পিতৃত্ব অর্জন করতে পারবে না। বলতে বলতে মনে হচ্ছে যে এই ঘটনাটা সব ওই ঘটনারও কোনো লিঙ্ক আছে কিনা, হয়তো রাজা সেটা জেনেও ছিলেন। এর সঙ্গে লিঙ্ক আছে কিনা জানি না, কিন্তু চুল পড়ার সঙ্গে সন্তান হতে পারবে না এটার কোনো লিঙ্ক নেই। হ্যাঁ, লিঙ্ক আছে। তুমি আমাকে অপমান করে গালাগাল দিয়েছো, তোর অভিযোগ দিয়েছো, তার সঙ্গে সন্তান হতে পারবে না। আমারও দেখি তুমি যেমন বলেছো তোমার জীবের জোর আছে, আমারও জীবের জোর আছে, মানে আমি গর্ব হিসেবে কোনোটার সঙ্গে কোনোটার যুক্তি নেই, আমার স্বপ্নের সঙ্গে হয়তো স্বপ্নের যুক্তি আছে, আমরা দেখতে পাচ্ছি না, এটা হতে পারে। তো এবার রাজা যেমন বলেছে তুমি কোনোদিন সন্তান হতে পারবে না, তুমি দৃষ্টি হারাবে, তখন দুজনই পাওয়ারফুল, বলা হয়েছে দুজনই খুব শক্তিশালী ছিলেন। আর তখন দুজনই বুঝলেন যে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবং দুজনেই অভিশাপ ফিরিয়ে দেন। ঠিক আছে, শান্তি। এবার দুজনে অভিশাপ ফিরিয়ে দেন। কিন্তু এগুলো মহাভারতের ঘটনার মধ্যে কিন্তু এগুলো আছে। আর যেটা বলে আজকে শেষ করব, সেটাও অনুধাবন করার মতোই।
উতঙ্ক পথে একজন দৈত্যের সঙ্গে মিট করেছিল ফেরার পথে। সেই দৈত্য ওকে আক্রমণ করেছে, কিন্তু যাই হোক দুজনই খুব ক্ষমতাশালী দৈত্য। তখনকার দিনে অসুর কিন্তু অনেক সময় দেবতাদের তুল্য ক্ষমতা ছিল। তো দৈত্য উদঙ্ককে বলল যে তুমি গোবর এবং পশুর মূত্র পান করো। এখন স্বাভাবিকভাবে সেটা করতে হেজিটেট করছিলেন উদঙ্ক, তখন দৈত্য জানালো তোমার গুরু বেদও তাই করেছিলেন, কর্মসিদ্ধ করতে হবে এই আশায় উতঙ্ক তাই করলেন, এবং এইভাবেই শুরু হলো গোবর খাওয়া বা গোমূত্র পান যদি ধরেন। এবং এটা সংস্কার, সুসংস্কার, কুসংস্কার, এটা ব্যক্তিগত অভিরুচির ব্যাপার, কিন্তু এই ঘটনার সঙ্গে এটা যুক্ত আছে আর কি। সেই জন্যই বিশেষ করে উল্লেখ করলাম। এবং যেই যখন একটু সংশয় হচ্ছিল বললে সেটি আবার বলি, যে রাজার স্ত্রীর কাছ থেকে এই কানের দুল পেয়েছিলেন সেই রাজার নাম ছিল সৌদাস, কনফার্ম করছি আর কি, সৌদাস। এবং তার স্ত্রীর নাম ছিল মদয়ন্তী, দময়ন্তী নয়। তো মোটামুটি উতঙ্কের কাহিনী আজকে এইটুকুই বললাম। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।